নীলা, তোমাকে কতক্ষণ ধরে একটা কথা বলার চেষ্টা করছি আমি। কি বলুন ছোটদাদা বাবু, আমিও শুনতে চাইছি, বলুন। এই গুরুদেবকে আমি ছোটবেলা থেকে চিনি, হ্যাঁ, ওনার পরীক্ষা কিন্তু এত সোজা হবে না। আপনি এই কথাটা বলতে ডাকলেন? আপনি আছেন, মা আছে, আমি ঠিক পারবো, আপনি এত চিন্তা করবেন না। আমি তো বুঝতেই পারছি না তুমি এত পরীক্ষা দিতে চাইছোটা কেন? হ্যাঁ, কেন তুমি করবে এসব? কোনো দরকার নেই। এত পরীক্ষা না দিয়ে যদি তুমি এখান থেকে চলে যেতে চাও, তুমি যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। কথাটা গল্পের মতো শোনাতে পারে, কিন্তু শুনেছি 4 কাঁধে পালকি করে বাড়িতে বউ আসে, আর বেরোয়ও সেই 4 কাঁধে ঘাটে করে। কি বলছো তুমি এসব? আমারও তাই হবে, কেউ মানুক না মানুক, আমি তো মানি যে আমি এই বসু পরিবারের ছোট বউ। তাহলে আমি পরীক্ষা না দিয়ে কেন চলে যাব বলুন তো? তাহলে তুমি নিজের জীবন দেবে শুধুমাত্র নিজেকে এই বাড়ির যোগ্য প্রমাণ করার জন্য? যে মেয়ের সম্মান বাঁচানোর জন্য আপনি নিজের কথা না ভেবে নিজের প্রাণ দিতে গেছিলেন, সেই মেয়ে আপনার মান রাখবে না? আপনার যা করার আপনি করেছেন, এবার আমাকে আমারটুকু করতে দিন। নীলা, আমার তো তোমার দায়িত্বটুকু নেওয়ার ক্ষমতা নেই। আজ নেই, কাল হবে। আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন, কিন্তু আমার জন্য না, আপনার নিজের জন্য। আমি চেষ্টা করব, সেটাই আমার কাছে সব থেকে বড় উপহার। আমার মনে হবে আপনি নিজের জন্য কিছু করছেন, তাই আমায় নিয়ে চিন্তা না করে সবার আগে সেই চিন্তাটা করুন। কারণ সারা পৃথিবী একদিকে ঘিরেও আরেকদিকে এই নীলা একা দাঁড়িয়ে বিশ্বাস করে যাবে আপনি পারবেন, ঠিক পারবেন আপনি। আসুন 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 গুরুদেব, আসুন আসুন, বসুন বসুন। বলে আপনি আসাতে আমার যে কি উপকার হয়েছে হরে কৃষ্ণ। আসলে আমি না ওই মেয়েটাকে নিয়ে খুব দিশেহারা হয়ে গেছি, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না হরে কৃষ্ণ। আমিও দেখব যে আমাকে এত বড় কথা বলেছে সে নিজেকে প্রমাণ করে কি করে। আমি তো বুঝতেই পারছি না মা, তোমরা ওই মেয়েটিকে এই বাড়িতে জায়গা দিলে কি করে? গোষ্ঠীও বিচার করনি। আমরা এই মেয়েকে চাইনি গুরুদেব। হরে কৃষ্ণ, পরিবারের নিয়ম অনুযায়ী তো এই মেয়েকে আমরা দূর করে দিতে পারি না। দীপু বিয়ে করে নিয়ে এসেছে হরে কৃষ্ণ, কি করে একে বার করে দিই বলুন তো? আমি অনেকভাবেই ওর পরীক্ষা নিয়েছি গুরুদেব, কিন্তু কোনো না কোনো ভাবে ও উঠে গেছে হরে কৃষ্ণ। ওর অদ্ভুত অদ্ভুত ব্যবহার না আমাকে খুব চিন্তায় ফেলেছে। সংসারে ভাঙন ধরেছে গুরুদেব। মেজ বউ বাড়ি থেকে চলে গেছে হরে কৃষ্ণ, নীলা অবশ্য বাড়িতেই আছে। তবে গুরুদেব, কে সত্যি আর কে মিথ্যে বুঝতে পারছি না কো। আপনি রক্ষে করুন গুরুদেব, আমাদের পথ দেখান। কথায় বলে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো হরে কৃষ্ণ। তা আপনি যদি পথ দেখান তাহলে গোয়াল শূন্য করে দিতেও রাজি আছি হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না মা, আমি দেখব। দেখি ওই মেয়ে মুখে যত বলে কাজে তত পারে কিনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
গুরুদেব, বলছে আমাদের বাড়ির এই মেজ ছেলেকে নিয়ে এসেছি, ওকে একটু দেখুন গুরুদেব। জয় শ্রীকৃষ্ণ। ওর বউ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে ছেলেটা কেমন চুপ হয়ে গেছে। ওর মনের মধ্যে কি চলছে কিচ্ছু জানি না গুরুদেব, আপনি একটু দেখুন, দেখুন গুরুদেব ওকে একটু। আয় বস, আমার সামনে এসে বস। যা আসনটা নিয়ে বস। বস। হরে কৃষ্ণ, বস। কিরে, কি হয়েছে তোর? এত অস্থির হয়ে আছিস কেন? না না, কিছু না গুরুদেব, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। তুই তো ঠিক নেই। মন স্থির কর, চোখ বন্ধ করে কিছুক্ষণ বস এখানে। বস বস। আমাদের ভালোবাসার স্মৃতি আমার শরীরে রয়ে গেল, এবার আমি হারিয়ে যাব, আর আমি ফিরে আসবো না তোমার কাছে। এবার আমি চলে যাবো। ওমা, কি হলো অনি? হরে কৃষ্ণ। কি হয়েছে তোর? তুই আমায় কিছু বলতে চাস যা অন্য কাউকে বলতে পারছিস না? না না, এরকম কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, আমি আসছি। হ্যাঁ অনি, অনি শোন, অনি। হা কৃষ্ণ, অমঙ্গল অমঙ্গল, অমঙ্গলের ছায়া ঘিরে আছে চারিপাশে, অনেক গোলমাল আছে পরিবারে। সেই জন্যই তো আপনাকে ডাকা গুরুদেব, আপনি একটা বিহিত করুন। হরে কৃষ্ণ। হবে হবে, এক এক করে সব হবে। আগে ওই নীলা মেয়েটার একটা গতি করি, তারপর বাকি সব কিছু হবে। দরজা খোলো। ও বউ, দরজা খোলো। আরে তাড়াতাড়ি খোলো না। হ্যাঁ জেঠিমা বলুন। গুরুদেবের পুজোর আয়োজন করতে হবে, পুকুরে চান করতে হবে, দেরি করো না, তাড়াতাড়ি স্নানটা সেরে নাও। চলো এসো আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। হরে কৃষ্ণ। কি হলো, কি ভাবছো? খুব শখ হয়েছে না? পরীক্ষা দেবে না কো? হরে কৃষ্ণ। নিশ্চয়ই দেব, আমি যাচ্ছি আপনার সঙ্গে, চলুন। চলো। এই ভোর রাতে নীলাকে নিয়ে কোথায় গেল জেঠিমা? চলো। জেঠিমা, হ্যাঁ আমাকে এখানে কেন নিয়ে এলেন? বললুম যে তোমায়, এবার তোমার পরীক্ষা শুরু হলো, ওই পুকুরে চান করতে হবে, তারপরে পুজো। নীলা, যা জলে নাম। হ্যাঁ যাও, জলে গিয়ে দাঁড়াও। গুরুদেব যতক্ষণ না বলবেন ততক্ষণ জল থেকে উঠবে না। হরে কৃষ্ণ। জল তো বরফের মতো ঠান্ডা মনে হচ্ছে। কিরে নাম, কি হলো? যা।
জয় মা কালী, মা কালী, এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও, আমি যেন পরীক্ষায় পাশ করতে পারি। মা কালী, নীলা ঘর পেয়েছে, অতি কষ্টে ঠাঁই পেয়েছে এই পরিবারে। ছোট দাদাবাবুর মনে একটু হলেও জায়গা করতে পেরেছে। আমি ভাবেননি নীলার ভালো মন্দ নিয়ে চিন্তা করেন। নতুন করে আমি আর সব হারাতে চাই না। বরাবর তুমি আমায় শক্তি দিয়ে এসেছো, আজও তার অন্যথা করো না মা। তোমার মেয়েটাকে শক্তি দাও, শক্তি দাও, যাতে যাতে আমি উত্তীর্ণ হতে পারি মা। এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি যেন। সিল হয়ে যাবে দাঁত কপাটি, আর খুলবে না এই জন্মে। বুঝতে পারছিস তো নীলা, কত ধানে কত চাল, ঠান্ডায় জমে হাত পা অবশ হয়ে যাবে, তাও সহ্য করতে হবে মুখ বুঝে। মুখ খুললেই ডাহা ফেল আর ঘাড় ধাক্কা, একটার সাথে আরেকটা ফ্রি। মনে জোর আছে ছুরির, এই ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকা চারটে খালি কথা নয় কো হরে কৃষ্ণ। নরম হলে চলবে না, এই মেয়ের প্রতি নরম হওয়া যাবে না কো। তোমার যে খুব কষ্ট হচ্ছে নীলা, আমি আর সহ্য করতে পারছি না। না, এই পরীক্ষা তুমি একা দেবে না, আমিও দেব। এই, তুই কোথায় যাচ্ছিস? ও একা কেন পরীক্ষা দেবে? আমিও জলে নামবো। না, আমাকে যেতে দাও জেঠিমা। এত কষ্ট ও একা কেন সহ্য করবে? বিয়েটা তো আমাদের দুজনের। আমি তো কইলাম তোর ওখানে যাওয়া চলবে না কো। হাই দীপু, তুই কেন বাড়াবাড়ি করছিস? নীলা নিজেকে প্রমাণ করছে, তুই এর মধ্যে আসিস না। তুই কেন জলে নামবি? তোমাকে এত কৈফিয়ত দিতে যাবো কেন? আমি যাবো। জেঠিমা শুনলেন তো আপনি ও কি বলছে? দেবো, এখন জলে গেলে আমাদের অসম্মান করা হবে। কেন বুঝতে পারছিস না? তোর যদি সহ্য করতে না পারিস তাহলে তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে আমি কিন্তু অনর্থ বাঁধিয়ে দেবো। হরে কৃষ্ণ। তোমাকে এভাবে কষ্ট পেতে আমি দেখতে পারছি না নীলা। আমি চেষ্টা করেছিলাম তোমার পাশে দাঁড়াতে, কিন্তু কিন্তু জেঠিমা আটকে দিয়েছে। চলে গেলাম আমি। এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে দেখতে পারছি না আমি, আমার পক্ষে সম্ভব না, কিছুতেই না। এই, তুই সাত সকালে কোথায় গেছিলি? হ্যাঁ মা, গুরুদেব নীলার পরীক্ষা নিচ্ছেন। কি রে, ওই ঠান্ডা জলে? হ্যাঁ, ও মা শোনো না, এই পরীক্ষাটা বন্ধ করো না মা। ও তো জ্বর হয়ে যাবে মা, ও অসুস্থ হয়ে যাবে। আমি কি করতে পারি দীপু? এই রাস্তা তো নীলা নিজে বেছে নিয়েছে, কিভাবে বারণ করবো ওকে? আমি ওকে বারংবার বারণ করেছি মা, কিন্তু ও আমার কথা শুনছেই না। ও নাকি পরীক্ষা দেবেই। ঠাকুর রক্ষা করো মেয়েটাকে, রক্ষা করো। এটার যদি কিছু হয়ে যায়, কোনো অনর্থ ঘটে বা শরীর খারাপ হয়, আমি তো মা হিসেবে নিজেকে ক্ষমাই করতে পারবো না। রক্ষা করো ঠাকুর। ঠান্ডার জমে আসছে হাত পা, কিন্তু না, যতক্ষণ না গুরুদেব বলছেন টুকু শব্দটুকু করবো না আমি। জল থেকে উঠবো না, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। জয় মা কালী, জয় মা, জয় মা। শীতের হিম শীতল জল এই প্রথম ধাপেই সিংহভাগ রণে ভঙ্গ দিয়ে দেয়, কিন্তু মেয়েটি তো দেখছি হার মানতেই শেখেনি। কি অদ্ভুত, প্রথম ধাপ পার করে দিল। আর কতক্ষণ গুরুদেব? ও তো পেরেছে। সেটা কি তুমি ঠিক করবে নাকি হরে কৃষ্ণ? সেটা পেরেছে কি পারেনি সেটা গুরুদেবের সিদ্ধান্ত। তুমি চুপ করো হরে কৃষ্ণ। নীলামা, উঠে এসো মা।
যা বাবা, এত তাড়াতাড়ি উঠে আসবে? মনে হয় জ্বর এসেছে, কিন্তু না, কাউকে বুঝতে দেওয়া যাবে না। কিরে নীলা, কেমন আছিস? না সর্বনাশ, তো গা জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। না না মা, কিছু হয়নি আমার, আমি ঠিক আছে। আর হয়নি? ও মা, এই তো কেঁপে কেঁপে একেবারে মোবাইল ভাইব্রেশন মোডে চলে যাচ্ছে। না মা, আসলে ওই জ্বর টর হলে। নীলা, নীলা রে, তুই ছেড়ে দে বাবা, তোর দ্বারা হবে না। আমি পারবো বরপতি, আমি একদম ঠিক আছি, চিন্তা করো না। আরও পরীক্ষা দিতে চাও তুমি? যা বলবার ভেবে বলবে হরে কৃষ্ণ, পরীক্ষা কিন্তু আরো কঠিন হবে। হ্যাঁ গুরুদেব, আপনারা যতক্ষণ পরীক্ষা নিতে চাইবেন আমি ততক্ষণই পরীক্ষা দিয়ে যাব। তুমি কিন্তু স্বেচ্ছায় রাজি হলে? হ্যাঁ, সচেতনভাবে স্বেচ্ছায় রাজি হলাম। বেশ, যাও তবে। এর পরের ধাপ নির্জলা উপোস। নির্জলা উপবাস করে থেকে আমার পুজোর আয়োজন করে দিতে হবে। নীলা, তুই না বলে দেওয়ার পারবি না, দরকার নেই। না মা, আমি পারবো। নির্জলা উপোস কিন্তু মনে রেখো হরে কৃষ্ণ। সে তো আমি আগে অনেক করেছি জেঠিমা, পার্থক্য শুধু একটাই, অভাবের তাড়নায় নয়, আরাধনার জন্য। আমি রাজি, কোনো আপত্তি নেই আমার। মাসি, কি হয়েছে তোমার? কাঁপছো তো থরথর করে, খুব জ্বর, কষ্ট হচ্ছে। কি অবস্থা মা, ও তো পুরো কাবু হয়ে গেছে গো। দীপু, আমি অবস্থা ভালো বুঝছি না, অসম্ভব জ্বর, গায়ে ওষুধ খাওয়ানোর বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ, তুমি একবার ওর জ্বরটা মাপো, তারপর ওকে ওষুধ দেবো। আরে বাবা, ওষুধটা খাওয়াবে কি করে? তার আগে তো কিছু খাওয়াতে হবে ওকে। না না, আমার তো নির্জলা উপোস। কি করি বলতো এই মেয়েটাকে নিয়ে? নিকুচি করেছে উপোসের, ও খাবে না মানে ওর ঘাড় খাবে। তুমি একটা ব্যবস্থা করো তো মা, তারপর ওকে জ্বরের ওষুধ দেবো। যা, পরীক্ষার প্রশ্ন পেয়ে এক পাতা লিখতে না লিখতেই ধুম জ্বর। তোর এলেম বোঝা গেছে নীলা, পুজো উপোস টুপোস আর মানে কিছুই হচ্ছে না। মা, আমি কিন্তু নীলার এই বিষয়গুলো চান প্রাণ দিয়ে দেওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না, আর ওকে এই অবস্থাতে আমি দেখতেও পাচ্ছি না। দীপু, তুই এক কাজ কর না, জেঠিমার কাছে যা, গিয়ে নালিশ ঠোক, বা গুরুদেবের কাছে গিয়ে তোর জ্ঞানের এই বচন শোনা। যদি বুঝে শুনে পা ফেলতিস না, তাহলে আজকে এই সমস্যাটাই হতো না। সমস্যা বলতো তোদের বিধু? হ্যাঁ, ও যেটা করছে সেটা ও নিজের সিদ্ধান্তে করছে, তারপরেও এত কথা আসে কি করে তোদের? তার উপর একটা মেয়ে এরকম ভাবে অসুস্থ, তারপরে উল্টো পাল্টা কথা শুনিয়েই যাচ্ছিস। কি ধাতুতে গড়া রে তোরা? হ্যাঁ, নিজের ছেলে মেয়ে বলতে লজ্জা লাগে। কিভাবে যে তোদের মানুষ করেছি সেটা ভাবলে নিজের প্রতি লজ্জা হচ্ছে। এই ফোনটা মিষ্টি, একটু মাসির কাছে থাকতো, আমি এক্ষুনি আসছি, দেখে রাখিস মাসিকে। ও বাবা, ছ্যাক ছ্যাক করছে তো, তার মানে খুবই জ্বর।
বসে আছিস? তাহলে কটা কথা বলি, শোন। গুরুদেব কিন্তু খুব ভয়ঙ্কর। ওনার দেওয়া পরীক্ষা ধাপে ধাপে আরো অনেক কঠিন হবে। তুই কি জান প্রাণ কুরবান করবি নাকি রে বোকা মেয়ে? না করে দে নীলা, কি এমন ক্ষতি হবে বল? আমি গিয়ে জেঠিমাকে বলে দিই, না করে দিই। না, আমি ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। আমার হয়ে কাউকে কিচ্ছু বলতে হবে না। আমার যা বলার আমি নিজের মুখে বলবো। ভাঙে তবু মচকায় না। কর না কর, কত সার্কাস করতে পারিস কর। আমিও দেখি তুই কত দূর যেতে পারিস।